গরিব ভাইয়ের বাড়িতে খাওয়ার জন্য একটা দানাও ছিল না। তখন সে তার ভাইয়ের বাড়ি গেল, তার ক্রিসমাসের জন্য কিছু খাবার চাইলো। তাই তার ভাই আগে থেকেই তাকে বহুবার নানান রকম জিনিস দিতে বাধ্য হয়েছে, আর এইবারে সে মোটেও নিজ থেকে কিছু দিতে চাইছিল না। আমি যাই বলবো, তুমি যদি সেটা করো তাহলে তোমাকে একটা গোটা শুয়োরের মাংস দেবো, বলল ধনী ভাই। গরিব ভাই ততক্ষণে কথা দিল, ঠিক আছে, এই নাও মাংস, কিন্তু এখন তোমাকে সোজা যেতে হবে মৃতদের প্রাসাদে। এই বলে ধনী ভাই মাংসের খণ্ডটা গরিব ভাইকে দিকে ছুড়ে দিল। ঠিক আছে, আমি যে কথা দিয়েছি সে কথা রাখবো, বলল গরিব ভাই। এই বলে সে মাংসের খণ্ডটা নিয়ে যাত্রা শুরু করলো। সারা দিনভর সে চলতে লাগলো, আর যখন রাত নেমে এলো সে একটা জায়গায় এসে উপস্থিত হলো যেখানে আলো খুব উজ্জ্বল ছিল। আমার মনে হয় এটাই সেই জায়গা, সে ভাবল। সেই বাড়িটার কাছে একজন লম্বা সাদা দাড়িওয়ালা বুড়ো মানুষ কাঠ কাটছিল। শুভ সন্ধ্যা, বুড়োর দিকে গিয়ে বলছে সে, তোমাকেও শুভ সন্ধ্যা জানাই। তুমি এই রাতের বেলা কোথায় চলেছ? বুড়ো জিজ্ঞাসা করলো। আমি মৃতদের প্রাসাদের খোঁজে চলেছি, মনে তো হয় ঠিক পথেই চলেছি, গরিব লোকটা বলল। ও হ্যাঁ, তুমি ঠিক পথে এসেছো, কারণ এই হলো সেই প্রাসাদ, বলল বুড়ো। তুমি যখন ভিতরে যাবে ওরা সবাই তোমার মাংস খণ্ডটা কিনতে চাইবে, কারণ ওটা খুব একটা মাংস খেতে পায় না, কিন্তু তুমি ওদের কাছে এর বদলে দরজার পিছনে রাখা জাতাকলটা চাইবে। যখন তুমি বেরিয়ে আসবে আমি তোমাকে দেখিয়ে দেবো জাতাকলটাকে কি করে থামাতে হয়, ওটা সব কাজের জন্য প্রয়োজনীয়। তখন মাংসখণ্ড হাতে নিয়ে গরিব লোকটা বুড়োকে তার উপদেশের জন্য অনেক ধন্যবাদ জানিয়ে দরজায় কড়া নাড়ল। যখন সে ভিতরে ঢুকলো বুড়ো যা বলেছিল ঠিক তাই হলো। ভিতরের সমস্ত লোক সরু মোটা লম্বা বেটে পালে পালে তার দিকে এগিয়ে এলো, আর প্রত্যেকে মাংসের টুকরোটা পাওয়ার জন্য তার সাথে দরাদরি শুরু করে দিল। এটা তো আমার আমার ভাইয়ের ক্রিসমাসের সন্ধ্যাবেলা খাওয়ার কথা, কিন্তু যেহেতু তোমাদের এটা পছন্দ হয়ে গেছে তাহলে আমি তোমাকে এটা দিব, বলল লোকটা। কিন্তু যদি আমি এটাকে বিক্রি করি তাহলে ওই দরজার পিছনে রাখা জাতাকলটা দিতে হবে। প্রথমে তারা তার কথা শুনল না, আর তার সাথে খুব দরাদরি করতে লাগলো, কিন্তু লোকটা নিজের সিদ্ধান্তে অটল রইল। তখন সেই লোকগুলি তাকে জাটাকলটা দিতে বাধ্য হলো। সেটাকে নিয়ে সে যখন বাইরে এলো সে সেই বুড়ো কাঠুরিকে জিজ্ঞাসা করলো জাতাকলটা কিভাবে থামাতে হয়। তখন সে উপায়টা শিখিয়ে দিল। সে বুড়োকে ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি বাড়ি পথে হাঁটা দিল, কিন্তু বাড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। এতক্ষণে তুমি কোথায় ছিলে? তার বউ তাকে জিজ্ঞাসা করলো। আমি এখানে তোমার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে আছি, আর বাড়িতে আগুন জ্বালানোর মতো দুটো কাঠও নেই। ও আমি আগে আসতে পারিনি, আমার একটা দরকারি কাজ ছিল, আর অনেক দূরে যেতে হয়েছিল, কিন্তু তুমি এখন খালি দেখো। এই বলে লোকটা জাতাকলটাকে টেবিলের উপরে বসালো, তারপর সেটাকে প্রথমে বলল আগুন দিতে, তারপর টেবিলের ঢাকনা, তারপরে মাংস, চূড়া আর আরও ভালো ভালো খাবার যা ক্রিসমাসের আগে সন্ধ্যাবেলা খাওয়া হয়। জাতাকল ধরে যেতে থাকলো, আর যা চাইলো সব দিয়ে যেতে থাকলো। এইসব দেখে শুনে তার বউ বলল, সে তার স্বামীর কাছ থেকে জানতে চাইলো সে কোথা থেকে এই জাতাকলটা পেয়েছে, কিন্তু তার স্বামী তাকে কিছুই বলল না। আমি কোথায় পেয়েছি সেটা নিয়ে ভাবতে হবে না, তুমি দেখতেই পাচ্ছ এটা খুব ভালো জিনিস, আর এটা কখনোই খারাপ না, আর এটা কখনোই খারাপ হবে না। এই বলে সে সমস্ত রকমের ভালো ভালো খাবার বের করতে লাগলো, আর অনেক খাবার জমিয়ে ফেললো। আর 3 দিনের দিন নিজের সব বন্ধুকে নিমন্ত্রণ দিয়ে ডাকলো। এদিকে তার ধনী ভাই যখন দেখতে পেল তার বাড়িতে ভোজ সভা বসেছে, তখন এত ভালো ভালো জিনিস দেখে সে খুব অবাক হলো, আর রেগেও গেল। 3 দিন আগেও তো এ গরিব ছিল যে আমার কাছ থেকে একটু খাবার চাইতে এসেছিল, কিন্তু এ কি দেখছি, ও এখন এত বড় একটা ভোজ সভার আয়োজন করেছে, ঠিক যেন একটা রাজার মতো। তাই সে তার ভাইকে গিয়ে জিজ্ঞাসা করলো, কোথা থেকে এই সম্পদ পেলে, আমাকে এক্ষুনি বলো। দরজার পিছন থেকে, বলল তার ভাই, কারণ কিছুতেই তার ধনী ভাইকে আসল কথাটা বলতে চাইছিল না। কিন্তু পরের সন্ধ্যার দিকে যখন সে একটু বেশি চোরা পান করে ফেলেছে
তখন সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে জাতা কলটার কথা বলে ফেলল, এইটাই আমাকে আমার সব সম্পদ এনে দিয়েছে, সে বলল। আর এই বলে সে জাতা ঘুরিয়ে ঘুরিয়ে নানান রকমের জিনিস বের করতে লাগলো। তার ধনী ভাই যখন সেটা দেখলো তখন সে জাতা কলটা নিতে চাইলো। অনেক করে বুঝিয়ে বুঝিয়ে সে তার ভাইকে রাজি করানো জাতা কলটা দিয়ে দেওয়ার জন্য। ঠিকই হলো, তার বদলে সে তার ভাইকে দেবে 3,000 টাকা। আর যতদিন না ধান কাটা হচ্ছে ততদিন গরিব ভাই নিজের কাছে জাতা কলটা রাখতে পারবে। কারণ গরিব ভাই ভাবলো, আমি যদি ধান কাটা শেষ হওয়া অবধি এটাকে রাখতে পারি তাহলে ততদিনে আমি এটাই খাবার সঞ্চয় করে ফেলতে পারবো, যা অনেক অনেক বছর ধরে জমিয়ে রাখা যাবে। বোঝাই যাচ্ছে সেই কদিনের যাত্রাটা একদমই বেকার পড়ে রইল না। ধান কাটা শেষ হলে ধনী ভাই গিয়ে সেটাকে নিয়ে এলো, কিন্তু তার ভাই তা শিখিয়ে দিল না কিভাবে যাত্রাটাকে থামাতে হয়। ধনী ভাই সন্ধ্যাবেলা জাতাকলটাকে নিয়ে বাড়ি ফিরল, আর পরের দিন সকালে উঠে নিজের বউকে বলল, যাও মাঠে গিয়ে খড় খোঁড়ানোর তদারকি করো, আজকে বাড়ির সব কাজ আমি করব। তারপরে যখন দুপুরে খাওয়ার সময় হলো, সে জাতাকলটাকে রান্নাঘরের টেবিলের উপর রেখে বলল, তাড়াতাড়ি আমার ভালো করে মাংস আর পায়েস তৈরি করে দে। তখন জাতাকল মাংস আর পায়েস তৈরি করতে শুরু করলো, আর প্রথমে সব থালা আর বাটি ভরে গেল, তারপর সেগুলো রান্নাঘরে মেঝেতে পড়তে পড়ল। ধনী ভাই জাতাকলটাকে নানান রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে থামানোর চেষ্টা করলো, কিন্তু যতবারই চেষ্টা করুক না কেন জাতাকলটা চলতেই থাকলো। আর খুব অল্প সময়ের মধ্যেই ঘরে এত পায়েস হয়ে গেল যে লোকটা তাতে প্রায় ডুবেই যায় আর কি। তখন সে তাড়াতাড়ি বাসার ঘরের দরজা খুলে দিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে ঘরটাও ভরে গেল। লোকটা কোনো মতে সেই পাশের চোর ডিঙ্গিয়ে বাড়ির দরজা খুলতে পারল। সে দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে এসে দৌড়াতে লাগলো, আর পিছন পিছন মাংস আর পাশের স্রোত এগিয়ে আসতে থাকলো, আর মাঠে ঘাটে ছড়ে পড়তে লাগলো। ওদিকে তার বউ মাঠে খড় শুকানো তদারকি করতে করতে ভাবছিল দুপুরের খাবার কখন আসবে। সে তার আশেপাশে মজুরদেরকে ডেকে বলল, কর্তামশাই, আমাদের এখনই বাড়িতে ডাকেনি, কিন্তু আমার মনে হয় আমাদের যাওয়া উচিত। হতে পারে উনি ঠিকভাবে রান্না করতে পারছেন না, আর আমার উচিত ওনাকে গিয়ে সাহায্য করা। এই ভেবে তারা বাড়ির দিকে হাঁটা দিল, কিন্তু যখন তারা খানিকটা মাত্র পৌঁছে গেছে তারা দেখতে পেল সেই মাংস আর পায়েসের ধারা একে অপরের সঙ্গে মিশে ধেয়ে আসছে, আর তার সামনে ছুটে আসছে তাদের কর্তামশাই। সাবধান সাবধান, পালাও পালাও, দেখো যেন পায়েসে ডুবে যেও না। বলতে বলতে সে ছুটে চলল, গিয়ে থামলো তার ভাই বাড়ির সামনে। সে ভাইকে কাকুতি মিনতি করে বলল, জাতাকলটা ফেরত নিয়ে আর সেটাকে থামাতে, কারণ সে বলল ওটা যদি 1 ঘন্টা চলে তাহলে 60 গ্রাম মাংস আর পায়েস ডুবে যাবে। কিন্তু তার ভাই বলল, আগে 3,000 টাকা দাও, তারপর ওটাকে ফেরত দেব। তখন সেই ধনী ভাই বাধ্য হলে তাকে টাকা দিতে। এখন গরিব ভাইয়ের কাছে টাকাও এলো আর জাতাকলটাও ফিরে এলো। তাই খুব অল্প দিনের মধ্যেই সে তার ধনী ভাইয়ের বাড়ি থেকে সুন্দর একটি খামার বাড়িতে থাকতে লাগলো। আর জাতাকাল থেকে এত টাকা পেল সে সারা বাড়িতে সোনার পাতে মুড়ে ফেলল। তার খামার বাড়িটা ছিল সমুদ্রের কাছাকাছি, তাই সমুদ্রের অনেক দূর থেকেও সেটাকে ঝকঝক করতে দেখা যেত। এই পথ দিয়ে যারা যেত তারা সবাই একবার করে সে সোনার খামার বাড়ি দেখতে যেত, আর সবাই সে অবাক হয়ে জাতাকলটাকে দেখতে চাইতো। তার খবর দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল, আর এমন কেউ ছিল না যে কিনা তার কথা না জানতো। এর বেশ অনেক অনেক দিন পরে এক সওদাগর সে জাতাকলটাকে দেখতে এলো। সে জানতে চাইল জাতাটা নুন বানাতে পারে কিনা। তার মালিক বলল, হ্যাঁ, এটা নুন বানাতে পারে। সেই শুনে সওদাগর ঠিক করলো যতই দাম লাগুক সে এই জাতাকলটাকে কিনে নিয়ে যাবে, তাতে আর নুনের ব্যবসা করার জন্য বিপক শুল্ক সমুদ্রে ঘুরে ঘুরে বেড়াতে হবে না। প্রথমে জাতাকলের মালিক কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু সওদাগর প্রচুর অনুরোধ উপরোধ করে অনেক অনেক টাকা দিয়ে সেটাকে কিনে নিল। একবার জাতাকলটাকে হাতে পেয়ে সওদাগর সেখান থেকে তাড়াতাড়ি চলে এলো, কারণ তার ভয় হচ্ছিল যে জাতাকলের আসল মালিক যদি মন পরিবর্তন করে তাহলে সেটা হাতছাড়া হয়ে যাবে। তড়িঘড়ি করে চলে আসার সময় সে জেনে নিতে ভুলে গেল কিভাবে জাতাটাকে থামাতে হয়।
সে যত দ্রুত সম্ভব সে নিজের জাহাজে উঠে পড়ল। সমুদ্রে খানিক দূর যাওয়ার পরে সে জাতাকলটাকে বলল, তাড়াতাড়ি করে খুব ভালো নুন বানাও। তখন জাতাকলটা নুন বানাতে শুরু করলো। তার ভিতর থেকে ফোয়ারার মতো নুন ঝরতে লাগলো। যখন জাহাজটা নুনে ভরে গেল তখন সদাগর সেটাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই জাতাকলটাকে থামাতে পারলো না। জাহাজটা নুন বানিয়ে চলল। জাহাজের উপর নুন পাহাড়ের ক্রমশ উঁচু হতে থাকলো, আর শেষ অবধি জাহাজটা নুনের ভারে ডুবে গেল। সেই জাতাকলটা সেই থেকে সমুদ্রের নিচে পড়ে আছে, আর এখনো সারাদিন ধরে নুন বানিয়ে চলেছে, আর সেই কারণে সমুদ্রের জল নোনতা। সমুদ্রের জল নোনতা কেন? অনেক অনেক দিন আগে দুই ভাই ছিল, তাদের মধ্যে একজন ধনী, অন্যজন গরিব। ক্রিসমাসের আগে সন্ধ্যাবেলায় গরিব ভাইয়ের বাড়িতে খাওয়ার জন্য একটা দানাও ছিল না। তখন সে তার ভাইয়ের বাড়ি গেল, তার ক্রিসমাসের জন্য কিছু খাবার চাইল। তাই তার ভাই আগে থেকেই তাকে বহুবার নানান রকম জিনিস দিতে বাধ্য হয়েছে, আর এইবারে সে মোটেও নিজ থেকে কিছু দিতে চাইছিল না। আমি যাই বলবো, তুমি যদি সেটা করো তাহলে তোমাকে একটা গোটা শুয়োরের মাংস দেবো, বলল ধনী ভাই। গরিব ভাই ততক্ষণে কথা দিল, ঠিক আছে, এই নাও মাংস, কিন্তু এখন তোমাকে সোজা যেতে হবে মৃতদের প্রাসাদে। এই বলে ধনী ভাই মাংসের খণ্ডটা গরিব ভাইকে দিকে ছুড়ে দিল। ঠিক আছে, আমি যে কথা দিয়েছি সে কথা রাখবো, বলল গরিব ভাই। এই বলে সে মাংসের খণ্ডটা নিয়ে যাত্রা শুরু করলো। সারা দিনভর সে চলতে লাগলো, আর যখন রাত নেমে এলো সে একটা জায়গায় এসে উপস্থিত হলো, যেখানে আলো খুব উজ্জ্বল ছিল। আমার মনে হয় এটাই সেই জায়গা, সে ভাবল। সেই বাড়িটার কাছে একজন লম্বা সাদা দাড়িওয়ালা বুড়ো মানুষ কাঠ কাটছিল। শুভ সন্ধ্যা, বুড়োর দিকে গিয়ে বলছে সে, তোমাকেও শুভ সন্ধ্যা জানাই। তুমি এই রাতের বেলা কোথায় চলেছ? বুড়ো জিজ্ঞাসা করল। আমি মৃতদের প্রাসাদের খোঁজে চলেছি, মনে তো হয় ঠিক পথেই চলেছি, গরিব লোকটা বলল। ও হ্যাঁ, তুমি ঠিক পথে এসেছো, কারণ এই হলো সেই প্রাসাদ, বলল বুড়ো। তুমি যখন ভিতরে যাবে ওরা সবাই তোমার মাংস খণ্ডটা কিনতে চাইবে, কারণ ওটা খুব একটা মাংস খেতে পায় না, কিন্তু তুমি ওদের কাছে এর বদলে দরজার পিছনে রাখা জাতাকলটা চাইবে। যখন তুমি বেরিয়ে আসবে আমি তোমাকে দেখিয়ে দেবো জাতাকলটাকে কি করে থামাতে হয়, ওটা সব কাজের জন্যই প্রয়োজনীয়। তখন মাংসখণ্ড হাতে নিয়ে গরিব লোকটা বুড়োকে তার উপদেশের জন্য অনেক ধন্যবাদ জানিয়ে দরজায় কড়া নাড়ল। যখন সে ভিতরে ঢুকলো, বুড়ো যা বলেছিল ঠিক তাই হলো। ভিতরের সমস্ত লোক সরু মোটা লম্বা বেটে পালে পালে তার দিকে এগিয়ে এলো, আর প্রত্যেকে মাংসের টুকরোটা পাওয়ার জন্য তার সাথে দরাদরি শুরু করে দিল। এটা তো আমার ভাইয়ের ক্রিসমাসের সন্ধ্যাবেলা খাওয়ার কথা, কিন্তু যেহেতু তোমাদের এটা পছন্দ হয়ে গেছে তাহলে আমি তোমাকে এটা দিব, বলল লোকটা। কিন্তু যদি আমি এটাকে বিক্রি করি তাহলে ওই দরজায় পিছনে রাখা জাতাকলটা দিতে হবে। প্রথমে তারা তার কথা শুনল না, আর তার সাথে খুব দরাদরি করতে লাগলো, কিন্তু লোকটা নিজের সিদ্ধান্তে অটল রইল। তখন সে লোকগুলি তাকে জাতাকলটা দিতে বাধ্য হলো। সেটাকে নিয়ে সে যখন বাইরে এলো, সে সেই বুড়ো কাঠুরিকে জিজ্ঞাসা করলো জাতাকলটা কিভাবে থামাতে হয়। তখন সে উপায়টা শিখিয়ে দিল। সে বুড়োকে ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি বাড়ি পথে হাঁটা দিল, কিন্তু বাড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। এতক্ষণে তুমি কোথায় ছিলে? তার বউ তাকে জিজ্ঞাসা করলো। আমি এখানে তোমার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে আছি, আর বাড়িতে আগুন জ্বালানোর মতো দুটো কাঠও নেই। ও, আমি আগে আসতে পারিনি, আমার একটা দরকারি কাজ ছিল, আর অনেক দূরে যেতে হয়েছিল, কিন্তু তুমি এখন খালি দেখো। এই বলে লোকটা জাতাকলটাকে টেবিলের উপরে বসালো, তারপর সেটাকে প্রথমে বলল আগুন দিতে, তারপর টেবিলের ঢাকনা, তারপরে মাংস, সুরা আর আরো ভালো ভালো খাবার যা ক্রিসমাসের আগে সন্ধ্যাবেলা খাওয়া হয়। জাতাকল ধরে যেতে থাকলো, আর যা চাইলো সব দিয়ে যেতে থাকলো। এইসব দেখে শুনে তার বউ বলল, সে তার স্বামীর কাছ থেকে জানতে চাইলো সে কোথা থেকে এই জাতাকলটা পেয়েছে, কিন্তু তার স্বামী তাকে কিছুই বলল না। আমি কোথায় পেয়েছি সেটা নিয়ে ভাবতে হবে না, তুমি দেখতেই পাচ্ছ এটা খুব ভালো জিনিস, আর এটা কখনোই খারাপ না।
আর এটা কখনোই খারাপ হবে না। এই বলে সে সমস্ত রকমের ভালো ভালো খাবার বের করতে লাগলো আর অনেক খাবার জমিয়ে ফেললো। আর 3 দিনের দিন নিজের সব বন্ধুকে নিমন্ত্রণ দিয়ে ডাকলো। এদিকে তার ধনী ভাই যখন দেখতে পেল তার বাড়িতে ভোজ সভা বসেছে, তখন এত ভালো ভালো জিনিস দেখে সে খুব অবাক হলো আর রেগেও গেল। 3 দিন আগেও তো এ গরিব ছিল যে আমার কাছ থেকে একটু খাবার চাইতে এসেছিল, কিন্তু এ কি দেখছি, ও এখন এত বড় একটা ভোজ সভার আয়োজন করেছে, ঠিক যেন একটা রাজার মতো। তাই সে তার ভাইকে গিয়ে জিজ্ঞাসা করলো, কোথা থেকে এই সম্পদ পেলে, আমাকে এক্ষুনি বলো। দরজার পিছন থেকে বলল তার ভাই, কারণ কিছুতেই তার ধনী ভাইকে আসল কথাটা বলতে চাইছিল না। কিন্তু পরের সন্ধ্যার দিকে যখন সে একটু বেশি সোরা পান করে ফেলেছে, তখন সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে জাতাকলটার কথা বলে ফেলল, এইটাই আমাকে আমার সব সম্পদ এনে দিয়েছে, সে বলল। আর এই বলে সে জাতা ঘুরিয়ে ঘুরিয়ে নানান রকমের জিনিস বের করতে লাগলো। তার ধনী ভাই যখন সেটা দেখলো, তখন সে জাতাকলটা নিতে চাইলো। অনেক করে বুঝিয়ে বুঝিয়ে সে তার ভাইকে রাজি করানো জাতাকলটা দিয়ে দেওয়ার জন্য। ঠিকই হলো, তার বদলে সে তার ভাইকে দেবে 3,000 টাকা। আর যতদিন না ধান কাটা হচ্ছে, ততদিন গরিব ভাই নিজের কাছে জাতাকলটা রাখতে পারবে। কারণ গরিব ভাই ভাবলো, আমি যদি ধান কাটা শেষ হওয়া অবধি এটাকে রাখতে পারি, তাহলে ততদিনে আমি এটাই খাবার সঞ্চয় করে ফেলতে পারবো, যা অনেক অনেক বছর ধরে জমিয়ে রাখা যাবে। বোঝাই যাচ্ছে সেই কদিনের যাত্রাটা একদমই বেকার পড়ে রইল না। ধান কাটা শেষ হলে ধনী ভাই গিয়ে সেটাকে নিয়ে এলো, কিন্তু তার ভাই তা শিখিয়ে দিল না কিভাবে যাত্রাটাকে থামাতে হয়। ধনী ভাই সন্ধ্যাবেলা জাতাকলটাকে নিয়ে বাড়ি ফিরল, আর পরের দিন সকালে উঠে নিজের বউকে বলল, যাও মাঠে গিয়ে খড় খোঁড়ানোর তদারকি করো, আজকে বাড়ির সব কাজ আমি করব। তারপরে যখন দুপুরে খাওয়ার সময় হলো, সে জাতাকলটাকে রান্নাঘরের টেবিলের উপর রেখে বলল, তাড়াতাড়ি আমার ভালো করে মাংস আর পায়েস তৈরি করে দে। তখন জাতাকল মাংস আর পায়েস তৈরি করতে শুরু করলো, আর প্রথমে সব থালা আর বাটি ভরে গেল, তারপর সেগুলো রান্নাঘরে মেঝেতে পড়তে পড়ল। ধনী ভাই জাতাকলটাকে নানান রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে থামানোর চেষ্টা করলো, কিন্তু যতবারই চেষ্টা করুক না কেন জাতাকলটা চলতেই থাকলো। আর খুব অল্প সময়ের মধ্যেই ঘরে এত পায়েস হয়ে গেল যে লোকটা তাতে প্রায় ডুবেই যায় আর কি। তখন সে তাড়াতাড়ি বাসার ঘরের দরজা খুলে দিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে ঘরটাও ভরে গেল। লোকটা কোনো মতে সেই পাশের চোর ডিঙ্গিয়ে বাড়ির দরজা খুলতে পারল। সে দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে এসে দৌড়াতে লাগলো, আর পিছন পিছন মাংস আর পাশের স্রোত এগিয়ে আসতে থাকলো, আর মাঠে ঘাটে ছড়িয়ে পড়তে লাগলো। ওদিকে তার বউ মাঠে খড় শুকানো তদারকি করতে করতে ভাবছিল দুপুরের খাবার কখন আসবে। সে তার আশেপাশে মজুরদেরকে ডেকে বলল, কর্তামশাই, আমাদের এখনই বাড়িতে ডাকেনি, কিন্তু আমার মনে হয় আমাদের যাওয়া উচিত। হতে পারে উনি ঠিকভাবে রান্না করতে পারছেন না, আর আমার উচিত ওনাকে গিয়ে সাহায্য করা। এই ভেবে তারা বাড়ির দিকে হাঁটা দিল, কিন্তু যখন তারা খানিকটা মাত্র পৌঁছে গেছে, তারা দেখতে পেল সেই মাংস আর পায়েসের ধারা একে অপরের সঙ্গে মিশে ধেয়ে আসছে, আর তার সামনে ছুটে আসছে তাদের কর্তামশাই। সাবধান সাবধান, পালাও পালাও, দেখো যেন পায়েসে ডুবে যেও না। বলতে বলতে সে ছুটে চলল, গিয়ে থামলো তার ভাই বাড়ির সামনে। সে ভাইকে কাকুতি মিনতি করে বলল, জাতাকলটা ফেরত নিয়ে আর সেটাকে থামাতে, কারণ সে বলল ওটা যদি 1 ঘন্টা চলে তাহলে 60 গ্রাম মাংস আর পায়েসে ডুবে যাবে। কিন্তু তার ভাই বলল, আগে 3,000 টাকা দাও, তারপর ওটাকে ফেরত দেব। তখন সেই ধনী ভাই বাধ্য হলে তাকে টাকা দিতে। এখন গরিব ভাইয়ের কাছে টাকাও এলো আর জাতাকলটাও ফিরে এলো। তাই খুব অল্প দিনের মধ্যেই সে তার ধনী ভাইয়ের বাড়ি থেকে সুন্দর একটি খামার বাড়িতে থাকতে লাগলো। আর জাতাকাল থেকে এত টাকা পেল সে সারা বাড়িতে সোনার পাতে মুড়ে ফেলল। তার খামার বাড়িটা ছিল সমুদ্রের কাছাকাছি, তাই সমুদ্রের অনেক দূর থেকেও সেটাকে ঝকঝক করতে দেখা যেত। এই পথ দিয়ে যারা যেত তারা সবাই একবার করে সে সোনার খামার বাড়ি দেখতে যেত, আর সবাই সে অবাক হয়ে জাতাকলটাকে দেখতে চাইতো। তার খবর দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল, আর এমন তো ছিল না যে কিনা তার কথা না জানতো। এর বেশ অনেক অনেক
দিন পরে এক সওদাগর সে জাতাকলটাকে দেখতে এলো। সে জানতে চাইলো জাতাটা নুন বানাতে পারে কিনা। তার মালিক বলল, হ্যাঁ, এটা নুন বানাতে পারে। সেই শুনে সওদাগর ঠিক করলো যতই দাম লাগুক সে এই জাতাকলটাকে কিনে নিয়ে যাবে। তাতে আর নুনের ব্যবসা করার জন্য বিপক শুল্ক সমুদ্রে ঘুরে ঘুরে বেড়াতে হবে না। প্রথমে জাতাকলের মালিক কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু সওদাগর প্রচুর অনুরোধ উপরোধ করে অনেক অনেক টাকা দিয়ে সেটাকে কিনে নিল। একবার জাতাকলটাকে হাতে পেয়ে সওদাগর সেখান থেকে তাড়াতাড়ি চলে এলো, কারণ তার ভয় হচ্ছিল যে জাতাকলের আসল মালিক যদি মন পরিবর্তন করে তাহলে সেটা হাতছাড়া হয়ে যাবে। তড়িঘড়ি করে চলে আসার সময় সে জেনে নিতে ভুলে গেল কিভাবে জাতাটাকে থামাতে হয়। সে যত দ্রুত সম্ভব এসে নিজের জাহাজে উঠে পড়ল। সমুদ্রে খানিক দূর যাওয়ার পরে সে জাতাকলটাকে বলল, তাড়াতাড়ি করে খুব ভালো নুন বানাও। তখন জাতাকলটা নুন বানাতে শুরু করলো। তার ভিতর থেকে ফোয়ারার মতো নুন বেরোতে লাগলো। যখন জাহাজটা নুনে ভরে গেল তখন সওদাগর সেটাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই জাতাকলটাকে থামাতে পারলো না। জাতাটা নুন বানিয়ে চলল। জাহাজের উপর নুন পাহাড়ের ক্রমশ উঁচু হতে থাকলো, আর শেষ অবধি জাহাজটা নুনের ভারে ডুবে গেল। সেই জাতাকলটা সেই থেকে সমুদ্রের নিচে পড়ে আছে, আর এখনো সারাদিন ধরে নুন বানিয়ে চলেছে। আর সেই কারণে সমুদ্রের জল নোনতা। সমুদ্রের জল নোনতা কেন? অনেক অনেক দিন আগে দুই ভাই ছিল। তাদের মধ্যে একজন ধনী, অন্যজন গরিব। ক্রিসমাসের আগে সন্ধ্যাবেলায় গরিব ভাইয়ের বাড়িতে খাওয়ার জন্য একটা দানাও ছিল না। তখন সে তার ভাইয়ের বাড়ি গেল। তার ক্রিসমাসের জন্য কিছু খাবার চাইলো। তাই তার ভাই আগে থেকে তাকে বহুবার নানান রকম জিনিস দিতে বাধ্য হয়েছে, আর এইবারে সে মোটেও নিজ থেকে কিছু দিতে চাইছিল না। আমি যাই বলবো তুমি যদি সেটা করো তাহলে তোমাকে একটা গোটা শুয়োরের মাংস দেবো, বলল ধনী ভাই। গরিব ভাই ততক্ষণই কথা দিল, ঠিক আছে, এই নাও মাংস, কিন্তু এখন তোমাকে সোজা যেতে হবে মৃতদের প্রাসাদে। এই বলে ধনী ভাই মাংসের খণ্ডটা গরিব ভাইকে দিকে ছুড়ে দিল। ঠিক আছে, আমি যে কথা দিয়েছি সে কথা রাখবো, বলল গরিব ভাই। এই বলে সে মাংসের খণ্ডটা নিয়ে যাত্রা শুরু করলো। সারা দিনভর সে চলতেই লাগলো, আর যখন রাত নেমে এলো সে একটা জায়গায় এসে উপস্থিত হলো যেখানে আলো খুব উজ্জ্বল ছিল। আমার মনে হয় এটাই সেই জায়গা, সে ভাবল। সেই বাড়িটার কাছে একজন লম্বা সাদা দাড়িওয়ালা বুড়ো মানুষ কাঠ কাটছিল। শুভ সন্ধ্যা, বুড়োর দিকে গিয়ে বলছে সে, তোমাকেও শুভ সন্ধ্যা জানাই। তুমি এই রাতের বেলা কোথায় চলেছ? বুড়ো জিজ্ঞাসা করল। আমি মৃতদের প্রাসাদের খোঁজে চলেছি, মনে তো হয় ঠিক পথেই চলেছি, গরিব লোকটা বলল। ও হ্যাঁ, তুমি ঠিক পথে এসেছো, কারণ এই হলো সেই প্রাসাদ, বলল বুড়ো। তুমি যখন ভিতরে যাবে ওরা সবাই তোমার মাংস খণ্ডটা কিনতে চাইবে, কারণ ওটা খুব একটা মাংস খেতে পায় না, কিন্তু তুমি ওদের কাছে এর বদলে দরজার পিছনে রাখা জাতাকলটা চাইবে। যখন তুমি বেরিয়ে আসবে আমি তোমাকে দেখিয়ে দেবো জাতাকলটাকে কি করে থামাতে হয়, ওটা সব কাজের জন্য প্রয়োজনীয়। তখন মাংসখণ্ড হাতে নিয়ে গরিব লোকটা বুড়োকে তার উপদেশের জন্য অনেক ধন্যবাদ জানিয়ে দরজায় কড়া নাড়ল। যখন সে ভিতরে ঢুকলো বুড়ো যা বলেছিল ঠিক তাই হলো। ভিতরের সমস্ত লোক সরু মোটা লম্বা বেটে পালে পালে তার দিকে এগিয়ে এলো, আর প্রত্যেকে মাংসের টুকরোটা পাওয়ার জন্য তার সাথে দরাদরি শুরু করে দিল। এটা তো আমার ভাইয়ের ক্রিসমাসের সন্ধ্যাবেলা খাওয়ার কথা, কিন্তু যেহেতু তোমাদের এটা পছন্দ হয়ে গেছে তাহলে আমি তোমাকে এটা দিব, বলল লোকটা। কিন্তু যদি আমি এটাকে বিক্রি করি তাহলে ওই দরজার পিছনে রাখা জাতাকলটা দিতে হবে। প্রথমে তারা তার কথা শুনল না, আর তার সাথে খুব দরাদরি করতে লাগলো, কিন্তু লোকটা নিজের সিদ্ধান্তে অটল রইল। তখন সেই লোকগুলি তাকে জাতাকলটা দিতে বাধ্য হলো। সেটাকে নিয়ে সে যখন বাইরে এলো সে সেই বুড়ো কাঠুরিকে জিজ্ঞাসা করলো জাতাকলটা কিভাবে থামাতে হয়। তখন সে উপায়টা শিখিয়ে দিল। সে বুড়োকে ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি বাড়ি পথে হাঁটা দিল, কিন্তু বাড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। এতক্ষণে তুমি কোথায় ছিলে? তার বউ তাকে জিজ্ঞাসা করলো। আমি এখানে তোমার অপেক্ষায়
ঘন্টার পর ঘন্টা বসে আছি, আর বাড়িতে আগুন জ্বালানোর মতো দুটো কাঠও নেই। ও আমি আগে আসতে পারিনি, আমার একটা দরকারি কাজ ছিল, আর অনেক দূরে যেতে হয়েছিল, কিন্তু তুমি এখন খালি দেখো। এই বলে লোকটা জাতাকলটাকে টেবিলের উপরে বসালো। তারপর সেটাকে প্রথমে বলল আগুন দিতে, তারপর টেবিলের ঢাকনা, তারপরে মাংস, সুরা আর আরও ভালো ভালো খাবার যা ক্রিসমাসের আগে সন্ধ্যাবেলা খাওয়া হয়। জাতাকল ধরে যেতে থাকলো আর যা চাইলো সব দিয়ে যেতে থাকলো। এইসব দেখে শুনে তার বউ বলল, সে তার স্বামীর কাছ থেকে জানতে চাইলো সে কোথা থেকে এই জাতাকলটা পেয়েছে, কিন্তু তার স্বামী তাকে কিছুই বলল না। আমি কোথায় পেয়েছি সেটা নিয়ে ভাবতে হবে না, তুমি দেখতেই পাচ্ছ এটা খুব ভালো জিনিস, আর এটা কখনোই খারাপ না, আর এটা কখনোই খারাপ হবে না। এই বলে সে সমস্ত রকমের ভালো ভালো খাবার বের করতে লাগলো, আর অনেক খাবার জমিয়ে ফেললো। আর 3 দিনের দিন নিজের সব বন্ধুকে নিমন্ত্রণ দিয়ে ডাকলো। এদিকে তার ধনী ভাই যখন দেখতে পেল তার বাড়িতে ভোজ সভা বসেছে, তখন এত ভালো ভালো জিনিস দেখে সে খুব অবাক হলো আর রেগেও গেল। 3 দিন আগেও তো এ গরিব ছিল যে আমার কাছ থেকে একটু খাবার চাইতে এসেছিল, কিন্তু এ কি দেখছি, ও এখন এত বড় একটা ভোজ সভার আয়োজন করেছে, ঠিক যেন একটা রাজার মতো। তাই সে তার ভাইকে গিয়ে জিজ্ঞাসা করলো, কোথা থেকে এই সম্পদ পেলে, আমাকে এক্ষুনি বলো। দরজার পিছন থেকে বলল তার ভাই, কারণ কিছুতেই তার ধনী ভাইকে আসল কথাটা বলতে চাইছিল না। কিন্তু পরের সন্ধ্যার দিকে যখন সে একটু বেশি সোরা পান করে ফেলেছে, তখন সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে জাতাকলটার কথা বলে ফেলল, এইটাই আমাকে আমার সব সম্পদ এনে দিয়েছে, সে বলল। আর এই বলে সে জাতা ঘুরিয়ে ঘুরিয়ে নানান রকমের জিনিস বের করতে লাগলো। তার ধনী ভাই যখন সেটা দেখলো, তখন সে জাতাকলটা নিতে চাইলো। অনেক করে বুঝিয়ে বুঝিয়ে সে তার ভাইকে রাজি করানো জাতাকলটা দিয়ে দেওয়ার জন্য। ঠিকই হলো, তার বদলে সে তার ভাইকে দেবে 3,000 টাকা। আর যতদিন না ধান কাটা হচ্ছে, ততদিন গরিব ভাই নিজের কাছে জাতাকলটা রাখতে পারবে। কারণ গরিব ভাই ভাবলো, আমি যদি ধান কাটা শেষ হওয়া অবধি এটাকে রাখতে পারি, তাহলে ততদিনে আমি এটায় খাবার সঞ্চয় করে ফেলতে পারবো, যা অনেক অনেক বছর ধরে জমিয়ে রাখা যাবে। বোঝাই যাচ্ছে সেই কদিনের যাত্রাটা একদমই বেকার পড়ে রইল না। ধান কাটা শেষ হলে ধনী ভাই গিয়ে সেটাকে নিয়ে এলো, কিন্তু তার ভাই তা শিখিয়ে দিল না কিভাবে যাত্রাটাকে থামাতে হয়। ধনী ভাই সন্ধ্যাবেলা জাতাকলটাকে নিয়ে বাড়ি ফিরল, আর পরের দিন সকালে উঠে নিজের বউকে বলল, যাও মাঠে গিয়ে খড় খোঁড়ানোর তদারকি করো, আজকে বাড়ির সব কাজ আমি করব। তারপরে যখন দুপুরে খাওয়ার সময় হলো, সে জাতাকলটাকে রান্নাঘরের টেবিলের উপর রেখে বলল, তাড়াতাড়ি আমার ভালো করে